জীবন সাইকেল চালানোর মতো। আপনি প্যাডেলিং বন্ধ করলে আপনি পড়ে যাবেন। তাই আপনি যা করতে পারেন তাই করুন, কখনো বন্ধ করবেন না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা পরমাণুর নিউক্লিয়াস এই চ্যাপ্টারটির পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো এর আগের ক্লাসে মানে আমরা গতকাল যে ক্লাসটি করেছিলাম সেখানে আমরা আলফা, বিটা ও গামা এদের উৎস এবং প্রকৃতি সম্পর্কে আমরা অল্প কিছু ধারণা অর্জন করেছি। তো আজকে আমরা ঠিক এই আলফা, বিটা, গামা সম্পর্কে আরও একটু ভালোভাবে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। তো এই আলফা, বিটা, গামা এরা কি তেজস্ক্রিয় রশ্মি, অর্থাৎ আমি এখানে লিখছি যে তেজস্ক্রিয় রশ্মির প্রকৃতি ও ধর্মাবলী। ওকে, তো প্রথমত আমরা আলফা রশ্মি নিয়ে আলোচনা করব। আলফা রশ্মি, ওকে, আলফা রে। তো আলফা রে সম্পর্কে আমরা গতকাল একটু অল্প কিছু জেনেছিলাম, তো সেটাও আজকে আলোচনা করব। তার সঙ্গে নতুন কিছু সম্পর্কেও এখানে জেনে নেব। আচ্ছা, এর প্রথমত আমরা হেডিং দেই যে প্রকৃতি। ফার্স্ট 1 নম্বর যে প্রকৃতি। আচ্ছা, এই আলফা রশ্মি, এটাই আমরা রশ্মি বলে থাকি, কিন্তু এটা রশ্মি নয়। আমরা ঠিক গতকাল ক্লাসে আলফা কণা বলে জেনেছিলাম এবং আলফা রশ্মিও বলেছি। তো আলফা কণা, কিন্তু একে আমরা আলফা রশ্মি বলি কেন? কারণ এর কণাগুলো এতটাই ক্ষুদ্র ক্ষুদ্র এবং এতটাই দ্রুত ছোটাছুটি করে, একে রশ্মির মতো দেখায়, তাই একে আমরা আলফা রশ্মি বলে থাকি। আচ্ছা, ঠিক এই কথাটা আমরা এখানে লিখে নেব যে আলফা কণা ধনাত্মক তড়িদাধানযুক্ত তড়িৎ দাধান যুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি বা ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। এরা তীব্র গতিতে নির্গত হয় বলে এই সব পদার্থকে রশ্মি বলে মনে হয়। ওকে, তো প্রকৃতিতে এটা থাকলো। এর সঙ্গে আরও একটা ছোট্ট করে লিখে দিচ্ছি যে বা বলে যে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়ন, 1 মিনিট, আয়ন এর সংকেত হয়ে থাকে He2+। আয়ন এর স্রোত, ওকে, যে ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম আয়নের স্রোত, এটাই হচ্ছে কি আলফা রশ্মির প্রকৃতি হয়ে গেল। নেক্সট আমরা জানব যে আধান। তাহলে দ্বিতীয় নম্বর পয়েন্ট, আধান। এর আধানটা কেমন হয়ে থাকে? এটা হচ্ছে এর আধান +2। প্রতিটি আলফা কণার
আধান প্লাস 2 একক। এর অর্থ যে 9.6 ইন্টু 10⁻⁻10 ESU। ওকে, এই 2 একক এর অর্থ হচ্ছে 9.6 ইন্টু 10⁻⁻10 ESU। এটি হচ্ছে আধান হয়ে গেল। তো এরপরে এই আলফা কণার ভর নিয়ে আলোচনা করব, যে ভর এর ওজন কত হয়ে থাকে। এটি হচ্ছে 4 একক। 4 একক অর্থাৎ এই 4 এককের অর্থাৎ 6.642 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, নেক্সট পরবর্তীতে এই আলফা কণার বেগ। আচ্ছা, বেগে কি, যে প্রায় 10⁻7 মিটার পার সেকেন্ড হয়ে থাকে এই আলফা কণার বেগ। যখন গতকাল তোমাদের যে পরীক্ষাটা দেখিয়েছিলাম ইউরেনিয়াম থেকে যখন কণাটা নির্গত হয় তখন এটা এই 10⁻7 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকে। নেক্সট 5 হচ্ছে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা, তেজস্ক্রিয় রশ্মি যখন পড়ানো হয়েছিল তখন বলা হয়েছিল এটা হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতাযুক্ত এক প্রকার রশ্মি। তো তার মধ্যে আলফা, বিটা, গামা রয়েছে। এর মধ্যে এই আলফা এর হচ্ছে ভেদন ক্ষমতা সব থেকে কম। ওকে, এমনকি এখানে লিখতে পারি এমনকি 0.01 মিলিমিটার অ্যালুমিনিয়াম এর পাত ভেদ করতে পারে না। ছোট ছোট যেমন পাত হয়, তোমাদের একটা কাগজ বা একটা প্লেট হিসাবে চিহ্নিত করেছিলাম তোমাদের গতকাল ক্লাসে, যে রশ্মিটা নির্গত হচ্ছে তার মাঝে যদি একটা প্লেট রাখা হয়, তো এই যে প্লেটটা এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের প্লেট যদি হয়, তার বেধ যদি 0.01 মিলিমিটার হয়, তো ওই 0.01 মিলিমিটারকে ভেদ করে অপর প্রান্তে এই আলফা রশ্মি আসতে পারে না। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তীতে পয়েন্ট দিব যে 6 হচ্ছে আয়নন ক্ষমতা। গ্যাসকে আয়নন করার ক্ষমতা কতটা বেশি। এই আলফা যেহেতু ভেদন করতে পারে না, খুব কম ভেদ করে, তো এর আয়নন করার ক্ষমতাটা সব থেকে বেশি থাকে। এটি হচ্ছে সব থেকে বেশি। তো গামা এর তুলনায় 10,000 গুণ বেশি গ্যাসকে আয়নন করে থাকে। ওকে, তাহলে সব থেকে, যদি পরীক্ষাতে দেওয়া হয়ে থাকে যে সব থেকে কম ভেদন ক্ষমতা কোন রশ্মির বা কোন রশ্মিটির সব থেকে কম ভেদন ক্ষমতা রয়েছে, আলফা রশ্মির। সব থেকে বেশি আয়নন করার ক্ষমতা কার রয়েছে, যে আলফা রশ্মির। তো এরকমই প্রশ্ন তোমাদের গত বছর পরীক্ষাতে এসেছিল, এগুলোও নিয়ে আমরা আলোচনা করব তো একবারে শেষের দিকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলফা রশ্মি সম্পর্কে হয়ে গেল। নেক্সট পরবর্তীতে বিটা রশ্মি সম্পর্কে একটু আলোচনা করব। তো বিটা রশ্মিতেও ঠিক একই রকমের পয়েন্টগুলো আমরা তুলে ধরব। একে হচ্ছে কি প্রকৃতি, ঠিক আলফাতে যেমন প্রকৃতি ছিল এটাও ঠিক তেমন হয়ে যাবে, কিন্তু সেটা হচ্ছে ধনাত্মক ছিল, এটা হয়ে যাবে কি ঋণাত্মক, যেটা তোমাদের গতকাল জানানো হয়েছে যে কেন ধনাত্মক কেন ঋণাত্মক হয়ে থাকে।
এই রশ্মি বিটা রশ্মি ঋণাত্মক তড়িদাধানযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ কণার সমষ্টি। এটাও ঠিক একই রকমের, যে দ্রুতগামী এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। ওকে, ইলেকট্রনকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? ই মাইনাস, ইলেকট্রন কণার স্রোত। তো তার সেখানে কত ছিল, কোন এককটা ছিল? এই যে হিলিয়াম। আর এই হিলিয়ামের মাথাতে রয়েছে কি 2+, আর এই 2+ এখানে কত ছিল আমাদের, কোথায় গেল? এই যে আধানও হয়েছিল 2+। তাহলে আমরা এটার থেকেই বুঝতে পারছি এখানে আমাদের আধান কত হবে। আচ্ছা, নেক্সট পরবর্তী পয়েন্টটা দিই, দ্বিতীয় নম্বর পয়েন্ট। আধান হয়ে যাবে যে -1। ওকে, এই যে মাইনাস রয়েছে, শুধু মাইনাস মানে কি -1, বা একে আমরা বলে থাকব 4.8 × 10⁻⁻10 ESU। ওকে, আচ্ছা, নেক্সট পরবর্তী পয়েন্ট 3 নম্বর, যে ভর। বিটা রশ্মির ভর কি হবে? যে ভর এর নেই মানে আছে, যেটা আছে সেটা খুব সামান্য, বা লিখতে পারি ভর নেই বললেই চলে। বা এটাকে যদি কেজিতে লেখা হয়, 9.1 × 10⁻31 কেজি। এটা হচ্ছে খুব ছোট্ট একটা মান। ওকে, এটা হচ্ছে খুব ছোট্ট একটা মান। -31 মানে বুঝতেই পারছো কতটা ছোট হবে, খুব ছোট্ট একটা মান। তাই এখানে বলা হচ্ছে যে ভর নেই বললেই চলে। পরবর্তী প্রশ্ন 4, যে বেগ কি হবে? যে 2.7 × 10⁸ মিটার/সেকেন্ড, এটা হয়ে যাবে কি বেগ। পরবর্তী 5 পয়েন্ট, যে ভেদন ক্ষমতা হচ্ছে আলফা রশ্মির থেকে 50 গুণ বেশি। আমরা ভেদন ক্ষমতাতে পড়েছিলাম যে এই আলফা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে কম, এটা আমরা জেনেছিলাম। আর এই বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা এর থেকে 50 গুণ বেশি হয়ে থাকে। আচ্ছা, এটা 5 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়াম Al এর থেকে কম পুরু স্তরকে ভেদ করতে পারে। আচ্ছা, ভেদ করার ব্যাপারটা কি তোমাদের আশা করছি যে লাইট দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, যে একটা লাইট জ্বেলে যদি তার সামনে একটা খাতাকে রেখে দেওয়া হয়, তাহলে খাতা বা বইকে যদি রেখে দেওয়া হয়, ওই লাইটটা কিন্তু বইয়ের মাঝখান দিয়ে রশ্মিটা বেরিয়ে আসতে পারবে না। তো বইয়ের যেমন একটা মোটা বেধ রয়েছে, ঠিক তেমনই এই 5 mm মানে মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের 5 mm অ্যালুমিনিয়ামের বেধযুক্ত যে পাত্রে রয়েছে, তার থেকে কম পাতের মধ্য দিয়ে এই বিটা রশ্মি কিন্তু ভেদ করতে পারে।
ওকে, সেটাই এখানে বলা হয়েছে। এটা হচ্ছে ভেদন ক্ষমতা হয়ে গেল। নেক্সট পরবর্তীতে 6 হচ্ছে আয়নন ক্ষমতা। আয়নন ক্ষমতা, আয়নন ক্ষমতাতে কি বলছে? মাঝারি। এটা হচ্ছে মাঝারি হয়ে থাকে, বা মাঝারি না লিখে আমরা লিখতে পারি যে আলফা রশ্মির 100 ভাগের 1 ভাগ, 1 ভাগ আয়নন করে থাকে। কাকে আয়নন করবে? গ্যাসকে আয়নন করবে। ওকে, তাহলে সেখানে আমরা আলফাতে জেনেছিলাম যে আয়নন করার ক্ষমতা সবথেকে বেশি ছিল, তো তার থেকে বিটা এর আয়নন করার ক্ষমতা একটু কম। এরপরে হচ্ছে গামা এর আয়নন করার ক্ষমতা একেবারে নেই বললেই চলে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বিটা কমপ্লিট করলাম, এখন হচ্ছে গামা কমপ্লিট করব। তাহলে পরবর্তীতে এখন হেডিং দেওয়া যাক যে গামা রশ্মি। ওকে, গামা রশ্মির 1 নম্বর পয়েন্ট যে প্রকৃতি। প্রকৃতিতে কি হবে? ঠিক একই রকম আমরা আগে যেমন পড়ে এসেছি তার থেকে একটু আলাদা হবে। এটা হচ্ছে গামা রশ্মির কোনো আয়নন নেই, মানে এটি হচ্ছে নিস্তড়িত। আচ্ছা, ওটা আমরা আধানে পড়ব। তো প্রকৃতিতে হয়ে যাবে যে আলফা রশ্মি কোনো কণা নেই, কোনো কণা নেই। সেখানে দেখেছিলাম কণার একটি স্রোত ছিল। আচ্ছা, এটা হচ্ছে এটি একটি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, অতি, 1 মিনিট, অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এর তরঙ্গ দৈর্ঘ্য কত হতে পারে? যে 0.1 অ্যামস্ট্রং পর্যন্ত হয়ে থাকে। এত অ্যামস্ট্রং বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, আচ্ছা, এই হচ্ছে প্রকৃতি হয়ে গেল। নেক্সট পরবর্তীতে হচ্ছে দ্বিতীয় নম্বর কি? যে আধান। আচ্ছা, আধানে কি হবে? এটা হচ্ছে কি আধান শূন্য, আধান শূন্য অর্থাৎ নিস্তড়িত, নিস্তড়িত। নেক্সট পরবর্তীতে 3 নম্বর যে ভর। ভর কি? ভর হয়ে যাবে যে ভরহীন, ভরহীন, এর কোনো ভর নেই। ওকে, নেক্সট 4 নম্বরটা নিচে করে দিই। 4 নম্বর হচ্ছে বেগ। এর বেগ কেমন? বেগ হচ্ছে শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, নেক্সট পরবর্তী স্লাইডে 5 পয়েন্ট যে ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতাটা কি হবে? যে গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি হয়ে থাকে। ওকে, সব থেকে বেশি। এটা কতটা হয়ে থাকে? যে 8 সেন্টিমিটার, সেগুলো মিলিমিটার ছিল, এ পুরো একবার সেন্টিমিটারে চলে গেছে। 8 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়াম Al এর পাত ভেদ করতে পারে। ওকে, এটা হচ্ছে ভেদন ক্ষমতা হয়ে গেল। নেক্সট পরবর্তীতে আয়নন ক্ষমতা 6।
আয়নন ক্ষমতা। আয়নন ক্ষমতা সম্পর্কে কি বলছে, যে আধান নেই তাই গ্যাসকে আয়নন বা আয়নিত করতে পারে না। আয়নিত করতে পারে না, এটা হচ্ছে আয়নন ক্ষমতা হয়ে গেল। আচ্ছা, এখানে তোমাদের একটু ইম্পর্টেন্ট যেটা হয়ে থাকে সেটা একটু তোমাদের লিখে দিই। তো এই ছকের মধ্যেই আছে। আর একটা কথা বলে দিই, এই ছক থেকে আশা করছি যদি তোমাদের আলফা, বিটা, গামা এদের তিনজন সম্পর্কে খুঁটিনাটি কোশ্চেন জিজ্ঞাসা করে আশা করছি পারবে। আর সবথেকে বড় কোশ্চেনটা হয়ে থাকে যে তিনজনের পার্থক্য। তো খুব সুন্দর পয়েন্ট হিসাবে ছোট ছোট করে লিখে দিয়েছি, আশা করছি পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, এতটাও তোমরা বুদ্ধ নয়, এটা তোমরা করতে পারবে। আচ্ছা, এখানে একটা লিখে দিই যে ভেদন ক্ষমতার ক্রম। ভেদন ক্ষমতার ক্রম। ভেদন ক্ষমতা ক্রমটা কেমন হবে, যে আলফা, বিটা, গামা লিখে দাও। তো এদের মধ্যে সবথেকে ভেদন ক্ষমতা কার বেশি, গামা এর বেশি, তো গামার দিকে হাঁ চিহ্নটা রাখো। এই হচ্ছে আমাদের ভেদন ক্ষমতা হয়ে গেল। আর একটা হচ্ছে কি, আয়নন ক্ষমতা। আয়নন ক্ষমতা, এখানে আলফা, বিটা, গামা সবথেকে আয়নন ক্ষমতা কার বেশি, আলফা এর। ওকে, তারপরে বিটা, তারপরে হচ্ছে গামা। তো এই দুটোর থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে খুব কোশ্চেন দিয়ে থাকে, অনেকে কনফিউশন হয়ে যায়, তাই এভাবে লিখে দিলাম। ওকে, আশা করছি এই পর্যন্ত আলফা, বিটা, গামা সম্পর্কে কোনো সমস্যা নেই। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেখানে কি কি জানা দরকার সেটা একটু হেডিং দিয়ে দিই। এই যে ভরহীন, এক মিনিট, এই যে ভরহীন এটা, এবং আধান আর গামা রশ্মির থেকে এই দুটো, এবং আলফা রশ্মিতেও এই আধান, এবং এর হচ্ছে ভর নেই বললেই চলে বা শূন্য লিখতে পারো, এই আধান এবং ভর। আর এদিকেও আলফা এর জন্য আধান এই +2 এবং হচ্ছে ভর 4 একক। এই যে কয়েকটা মার্ক করলাম, এই কয়েকটা নিয়েই আমরা এবার খেলাটা শুরু করব। ওকে, আচ্ছা, এখানে তাহলে প্রথম পয়েন্ট দিই। এক মিনিট, আলফা বিঘটন। বিঘটন, এখন এই আলফা বিঘটনটা শুরু করার পূর্বে এই সম্পর্কে একটু বলে দিই, যেটা তোমাদের ওখানে মার্ক করে এসছি, যে আলফা কণার আধান কত, আধান হচ্ছে +2। ওকে, এবং এর ভর কত ছিল, এবং ভর 4 একক। ওকে, এই দুটো আমরা জেনেছি। এখন পরমাণুর নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস থেকেই তো এটা সৃষ্টি হয়, আর পরমাণু নিউক্লিয়াস থেকেই এটা বের হয়ে থাকে। তো পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে পরমাণুর ক্রমাঙ্ক, যে পরমাণুর ক্রমাঙ্ক 2 এবং ভর সংখ্যা 4 হ্রাস পাবে বা পেয়ে নতুন মৌল পেয়ে, আমি একটু ক্লিয়ার করে দিই, পেয়ে
নতুন মৌলের নিউক্লিয়াস সৃষ্টি হবে। নিউক্লিয়াস সৃষ্টি হবে। ওকে, আচ্ছা এখানে এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ারভাবে, কোনো কিছু সমস্যা হবে না। ধরো একটা মৌল এক্স, এটা কেমন মৌল, যে ভারী মানে ভরযুক্ত, উচ্চ ভরযুক্ত একটা নিউক্লিয়াস। আচ্ছা, এর ভর সংখ্যা এ এবং পরমাণু ক্রমাঙ্ক কত, জেড। এই উপরে যেটা থাকে এটা হচ্ছে ভর সংখ্যা, আর এখানে হচ্ছে কি ক্রমাঙ্ক, এটা হচ্ছে ক্রমাঙ্ক। আচ্ছা, আর একটা বলে রাখা ভালো, এই ক্রমাঙ্কর মধ্যে কিন্তু প্রোটন সংখ্যা রয়েছে, প্রোটন সংখ্যাকেই ক্রমাঙ্ক বলা হয়ে থাকে। আর এই ভর সংখ্যার মধ্যে হচ্ছে প্রোটন রয়েছে, তার সঙ্গে হচ্ছে নিউটন রয়েছে। এখন এইখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায়, তাহলে যেটা উপরে বলেছি যে পরমাণুর ক্রমাঙ্ক থেকে 2 কমবে, মানে একটা নতুন মৌল তৈরি হচ্ছে, নতুন মৌলটা আমি ধরলাম ওয়াই তৈরি হচ্ছে, তাহলে পরমাণুর ক্রমাঙ্ক থেকে 2 কমবে, অর্থাৎ Z-2। আর ভর সংখ্যা কত কমবে, 4 কমে যাবে, তাহলে A-4। ওকে, এই হচ্ছে একটা নতুন মৌল হয়ে গেল। আর আলফা কণা বেরিয়েছে, তাহলে এই যে 4 এবং 2 যে কমে গেল, এটা কোথায় যাবে, এই যে হিলিয়াম যার ভর সংখ্যা হচ্ছে 4 এবং ক্রমাঙ্ক হচ্ছে 2, এই হিলিয়ামই তো আলফা। এটা তোমাদের আগেই যেটা বলে এসছি যে আলফার কাছে, 1 মিনিট তোমাদের দেখিয়ে দিই। এই যে আলফা রশ্মি, এখানে বলা হয়েছে যে হিলিয়াম। ওকে, ওই হিলিয়াম বেরিয়ে যাচ্ছে, তার সঙ্গে ভর হচ্ছে 2 কমছে এবং ক্রমাঙ্ক হচ্ছে, আচ্ছা ভর হচ্ছে 4 কমছে এবং ক্রমাঙ্ক হচ্ছে 2 কমে যাচ্ছে। যেমন তোমাদের এটা একটা সংকেতের মাধ্যমে তোমাদেরকে দেখানো হলো, একটা উদাহরণ হিসাবে দেখানোর চেষ্টা করি। ধরলাম এই যে ইউরেনিয়াম, তোমাদের তেজস্ক্রিয় মৌলগুলো পড়ানো হয়েছিল, সেখানে উদাহরণ দেওয়া হয়েছিল, এটি হচ্ছে ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামের ভর সংখ্যা 238 এবং হচ্ছে ক্রমাঙ্ক হচ্ছে কত, 92। এখান থেকে যদি একটি আলফা বেরিয়ে যায়, তাহলে কি তৈরি হবে, যেটি তৈরি হবে তার উপরে 238 মাইনাস কত হবে 4, আর এদিকে হচ্ছে 92 মাইনাস 2, তাহলে নেক্সট পরবর্তী স্টেপে তৈরি হচ্ছে কি 234 আর এদিকে হচ্ছে 90। তো কোন তেজস্ক্রিয় মৌলটির ভর সংখ্যা 234 হয়ে থাকে, সেটি হচ্ছে থোরিয়াম, TH। তাহলে এখানেও TH হয়ে যাবে। তো এর সঙ্গে আর কি বেরাচ্ছে, যে 4 আলফা 2। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। আচ্ছা, আর একটা উদাহরণ দিয়ে দিই। আর একটা উদাহরণ হচ্ছে রেডন, RA। তো উপরে ভর সংখ্যা আমরা এখানে লিখতে পারি বা এখানেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো সেখানে আমরা এদিকে লিখেছি, এ পাশে মানে এই উদাহরণটাতে আমরা এ পাশে লিখে, এটা হচ্ছে ভর সংখ্যা। ক্রমাঙ্ক কিন্তু ঠিক এই পাশেই লেখা হয়ে থাকবে, এ পাশে নয়। ওকে, আচ্ছা ক্রমাঙ্ক, তাহলে রেডনের ক্রমাঙ্ক হয়ে থাকে 88। আচ্ছা, এখানে একটু উদাহরণটা স্ট্রাকচারটা পরিবর্তন করে দিই। ওকে, আচ্ছা এখানে একটি মৌল রয়েছে, কি মৌল আমার জানা নেই, একটি আলফা বেরিয়েছে, আলফা বেরিয়ে যাওয়ার ফলে RN, এটা হচ্ছে রেডন। ওকে, নামটা লিখে দিই রেডন। এর ভর সংখ্যা হচ্ছে 222 এবং হচ্ছে 86। ওকে, প্লাস হিলিয়াম বেরিয়েছে, ভর সংখ্যা 4, ক্রমাঙ্ক হচ্ছে 2। তাহলে যদি কোন মৌল থেকে একটা আলফা বের হলে রেডন প্রস্তুত হয়, যার ভর সংখ্যা 222 এবং ক্রমাঙ্ক 86 হয়ে থাকে, তাহলে ঠিক সেখানে আমরা যেটা করেছিলাম তার উল্টোটা হয়ে যাবে। এখানে আমরা
চার মাইনাস করেছিলাম, এখানে হচ্ছে কি চার প্লাস করে দেব। তাহলে আমাদের এখানে কি আসবে, যে 226, 22-এর সঙ্গে 4 যোগ করলে 226 আসছে। আর এখানে 86 আছে, 86-এর সঙ্গে 2 যোগ করলে 88 হয়ে যাবে। এটা হচ্ছে কি আসছে, যে রেডিয়াম। ওকে, রেডিয়াম। তো সেখানে যে উদাহরণটা হয়েছিল ঠিক সেরকমই একটা উদাহরণ, এটা হচ্ছে উল্টো দিক থেকে তোমাদের দেখানো হলো। তো এখান থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কেমন কোশ্চেন আছে এই যে একটা তুলে ধরেছি। তো কোশ্চেনটি দেখো কি বলছে, ইউরেনিয়াম যার ভর সংখ্যা 238 এবং কমাঙ্ক হচ্ছে 92। আচ্ছা, ওখানে টাইপিংটা ওভাবে হয়েছে, কিন্তু ওটা লেখা যাবে এই ইউরেনিয়াম 238 এবং কমাঙ্ক হচ্ছে 92। আচ্ছা, এখানে বলছে তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে নতুন মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা কত। তাহলে এখান থেকে কয়টি আলফা কণা, একটি আলফা কণা নির্গত হয়েছে। তাহলে এর ফলে কি পরিবর্তন হবে, যে এর ফলে 238 এখান থেকে আলফা কণা নির্গত হলে উপরে মানে ভর সংখ্যাতে -4 হবে এবং 92তে -2 হবে। তাহলে এখানে একটি মৌল তৈরি হচ্ছে, এটা অনেকের কাছে সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তো যাদের মনে আছে তাদের জন্য এটি হয়ে যাবে যে AM। ওকে, তো এখানে তাহলে মাইনাস করলে AM, উপরে কত হচ্ছে তাহলে 234। ওকে, আর এদিকে নিচে হয়ে যাবে 92। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেল। AM এর ভর সংখ্যা হয়ে থাকে যে 243, আর এখানে আছে 234। ওকে, MA হবে না, এটা হচ্ছে থোরিয়াম, TH হবে। আচ্ছা, একটু ক্লিয়ার করে দিই, TH থোরিয়াম হয়ে যাবে। তাহলে হচ্ছে TH থোরিয়াম, উপরে হচ্ছে 238 থেকে 4 চলে গেলে তাহলে হচ্ছে 234, আর নিচে হয়ে যাবে 90। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব উৎপন্ন নতুন পরমাণুটির নতুন মৌলটির পারমাণবিক সংখ্যা বা একে কমাঙ্ক বলা হয়ে থাকে, কমাঙ্ক 90 এবং ভর সংখ্যা হয়ে থাকবে কত, 234। ওকে, আচ্ছা, এটা হচ্ছে এরকম বিক্রিয়ার মাধ্যমে লেখা যায়, না হলে কেউ চাইলে ভাষা দিয়েও সরাসরি লিখতে পারো। আচ্ছা, এটা একটা পদ্ধতি হয়ে গেল। আচ্ছা, আর একটা পদ্ধতি দ্বিতীয় নম্বর বলে লিখে দিচ্ছি, এটা শুধু ভাষা দিয়ে লিখতে হবে। 238 ইউরেনিয়াম 92, যে তেজস্ক্রিয় পরমাণু থেকে একটি আলফা কণা নির্গমনের ফলে ভর সংখ্যা 4 ও পারমাণবিক সংখ্যা বা একে কমাঙ্কও বলা যায় 2 কমে যাবে। অর্থাৎ অপত্য বা নতুনকে অপত্য বলা হয়ে থাকে। নতুন নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা 92
-2 সমান এটি হয়ে যাবে 90 এবং নেক্সট পেজে করেছি যে ভর সংখ্যা 238 -4 সমান হচ্ছে 234 হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো দুই রকমই করে দিলাম, যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারো। ওকে, ঠিক পরবর্তীতে আরও একটা ম্যাথ তোমাদের এখানে কি বলছে, একটি তেজস্ক্রিয় পরমাণুর কেন্দ্রকে 92টি প্রোটন ও 143টি নিউট্রন আছে। ওই পরমাণুর থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন পরমাণুর সৃষ্টি হয়, তার কেন্দ্রকে কতগুলো প্রোটন ও নিউট্রন থাকবে। এটা একটু ভাবতে হবে, আর এটা তোমাদের কিছুক্ষণ আগেই দেখানো হলো কিভাবে হয়ে থাকে এরকম কোশ্চেনগুলোর সমাধান কিভাবে আমরা করব। আচ্ছা, এখানে দেখো প্রোটন বলছে, তো প্রোটন পি সমান বলা হচ্ছে যে 92 এবং হচ্ছে নিউটন এন সমান বলা হয়েছে 143। তাহলে যে পুরানো মানে যে মৌলটি সেটির ভর সংখ্যা কত হবে? তাহলে এখানে আমরা লিখতে পারি যে ভর সংখ্যা এ সমান হয়ে যাবে কি প্রোটন প্লাস নিউটন। প্রোটনটা কত 92 এবং নিউটন কত 134 অর্থাৎ 235। এটা হচ্ছে ভর সংখ্যা হয়ে গেল। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? পরমাণু ক্রমাঙ্ক সমান তোমাদের থিওরিতেই জানানো হয়েছিল বা আজকের ক্লাসেই জানানো হয়েছে যে পরমাণু ক্রমাঙ্ক সমান হয়ে থাকে প্রোটন সংখ্যা। ওকে, তাহলে প্রোটন সংখ্যা কত হয়ে যাবে? যে প্রোটন সংখ্যা আমাদের প্রশ্নেই বলছে যে 92, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হয়ে গেল 92। এবারে ধরো আমাদের এখানে তেজস্ক্রিয় মৌলের কোনো নাম বলেনি, তাহলে স্ট্রাকচারটা কেমন হবে? আমি ধরলাম এক্স, তার ভর সংখ্যা কত ছিল 235 এবং ক্রমাঙ্ক হচ্ছে কত 92। এখান থেকে কয়টি আলফা কণা বের হবে? একটি আলফা কণা বের হয়ে যাবে। ওকে, তাহলে উপরে কত মাইনাস হবে? 235 থেকে 4 মাইনাস করতে হবে, 4 মাইনাস করলে হয়ে যাবে কত 231। ওকে, আর এদিকে হচ্ছে 92 থেকে 2 মাইনাস হবে অর্থাৎ হয়ে যাবে 90। এখানে তাহলে নতুন একটা মৌল তৈরি হলো কি ওয়াই। তাহলে এই নতুন মৌলটির ভর সংখ্যা হয়ে গেল 231 এবং পরমাণু ক্রমাঙ্ক হয়ে গেল 92। কিন্তু আমাদের এটা চায়নি, চেয়েছে কি যে প্রোটন এবং নিউট্রন। তাহলে এই দুটো থেকে প্রোটন এবং নিউট্রন আমরা খুব সহজে বের করতে পারবো। এই ভর সংখ্যার মধ্যে প্রোটন আছে এবং নিউট্রন রয়েছে, আর এই ক্রমাঙ্কের মধ্যে শুধুমাত্র কি রয়েছে? প্রোটন রয়েছে। তাহলে যে নতুন মৌলটি হবে তার প্রোটন সংখ্যা হয়ে যাবে 90। তাহলে প্রোটন পি সমান যদি 90 হয়ে যায়, এন সমান কত হবে আমরা খুব সহজে বের করতে পারবো যে পি প্লাস এন সমান হচ্ছে 231। তাহলে পি বলছে পি সমান 231, আচ্ছা পি নয় এন বের করবো, তো তাহলে এন সমান 231 আর এদিকে প্লাস পি রয়েছে, এদিকে হলে মাইনাস পি হয়ে যাবে। তাহলে 231 মাইনাস পি এর মান কত? এই যে 90। তাহলে 90 মাইনাস করো, 90 মাইনাস করলে কত আসছে? 141। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার নির্ণয় হয়ে গেল। তো এটা তো তোমাদেরকে বোঝানোর জন্য করলাম, এবারে পরীক্ষাতে কেমন ভাষা দিয়ে করবে নেক্সট পেজে আমি দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গিয়েছে, এটাও বোঝা গিয়েছে। এবারে এখানে যেটা লিখেছি এটাই আমি পরবর্তীতে ভাষা দিয়ে লিখে নেব। আচ্ছা, তাহলে একটি আলফা কণা নির্গমনের ফলে
ভর সংখ্যা 4 ও পারমাণবিক বা একে কি বলে থাকি, কমাঙ্কও বলে থাকি, পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে অর্থাৎ নতুন পরমাণু কমাঙ্ক বা একে কি বলে থাকি, যে পারমাণবিক সংখ্যাও বলে থাকি। ওকে, তাহলে পরমাণু কমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা লিখে দিই। পারমাণবিক সংখ্যা যে 92 - 2 সমান হচ্ছে কি 19। আচ্ছা, এত হবে। এবং ভর সংখ্যা কি পরিবর্তন হবে, যে 235 ছিল সেখান থেকে 4 কমে গেলে 231 হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা লিখব কি, যে আমরা জানি যে পরমাণু বা এটা লিখি প্রোটন সংখ্যা সমান কি, যে পরমাণু কমাঙ্ক। আচ্ছা, পরমাণু কমাঙ্ক কত, যেটা আমরা নির্ণয় করেছি 90, তাহলে এটাই হয়ে যাবে কি প্রোটন সংখ্যা। ওকে, এটা একটা বক্সের মধ্যে রাখি। আচ্ছা, নেক্সট পরবর্তীতে এরই সঙ্গে এবং ভর সংখ্যা সমান কি প্রোটন প্লাস নিউটন। প্রোটন কত 231 প্লাস নিউটন কত 90। তো এটা, আচ্ছা, এটা তো এভাবে হবে না। আচ্ছা, আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে তো নিউটন, তাহলে নিউটনকে অপোজিটে নিয়ে যাই। তাহলে নিউটন সমান হবে কি ভর সংখ্যা মাইনাস প্রোটন। তো ভর সংখ্যা কত 231 মাইনাস প্রোটন হচ্ছে কত 90। এবারে হচ্ছে আমাদের 141 আসছে। এটা কত, এটা হচ্ছে কি, যে নিউটন। তাহলে এটা হচ্ছে একটা বক্সের মধ্যে আমি রাখলাম। তাহলে এটাকেই পরবর্তী নেক্সট পেজে একটু ভাষা দিয়ে লিখে নেব, যে অতএব নির্ণেয় নতুন পরমাণুর প্রোটন সংখ্যা 90 এবং নিউটন সংখ্যা 141। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই পর্যন্ত আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। তো তোমাদের কথা মতো আজকের ক্লাসটা আমি 45 মিনিট হয়ে গিয়েছে, মানে 44 হয়েছে, 45 হয়ে যাবে কিছুক্ষণ পর। আর ক্লাসটি আমি লেন্দি করব না। তো আগামীকাল যেখানে আমরা শেষ করেছি, আগামীকাল তারপর থেকে শুরু করব। তো পরবর্তী দিন আমাদের যে টপিকটা থাকবে, সে টপিকটা হচ্ছে যে আমরা আজকে আলফা বিঘটনটা কমপ্লিট করলাম। পরবর্তীকাল যে বিটা বিঘটন এবং গামা বিঘটন, এই দুটো নিয়ে আলোচনা করব। ওকে, তো ওই দুটো আলোচনা করার জন্য আমাদের কি কি প্রয়োজন, এই যে গামা রশ্মির আধান এবং ভর, এবং এদিকে হচ্ছে বিটা রশ্মির আধান এবং ভর, এই
দুটো রশ্মির আধান এবং ভর আমাদের মনে রাখতে হবে। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। যারা এই ক্লাসে নতুন ছিলে তাদের জন্য একটু বলে দিই, এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হতে পারো। ওখানে তোমরা কিছু এমসিকিউ কোশ্চেন পেয়ে যাবে, মানে আপলোড করা হয় ওখানে, বা এবং তোমরা এই ক্লাসের পিডিএফটাও ওখানে পেয়ে যাবে। ওকে, আর যদি কোনো টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি তার ব্যবস্থা করব। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।